আচ্ছা, তো রেকর্ডিং অন আছে। আর ল্যাব 1 তো আমরা করছিলাম, তাই না? জি স্যার, এটা করছিলাম। হ্যাঁ, ল্যাব 1 এর জন্য আমি একটা স্যাম্পল রিপোর্ট দিয়েছিলাম। তো এখানে রিপোর্টের যে পয়েন্টগুলো আছে, আহ, এগুলা সবখানেই থাকবে, যেমন প্রবলেম স্টেটমেন্ট, অবজেক্টিভ। তো অবজেক্টিভে বেসিক্যালি প্রত্যেকটা ল্যাব করে আপনারা কি শিখলেন সেই জিনিসগুলো লিখবেন আর কি। যেমন ল্যাব ওয়ানটা করতে গিয়ে আমরা শিখছিলাম যে কিভাবে একটা স্ট্রিংকে ইনপুট নিতে হয়, ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং কিভাবে ইনপুট নিতে হয়, তারপর কিভাবে একটা স্ট্রিংকে স্ক্রিনে প্রিন্ট করতে হয়। দেন মানে যা যা করছি সেগুলাই একটা সামারি আকারে অবজেক্টিভে লিখছি। দেন প্রবলেম স্টেটমেন্টটা তো কোশ্চেনে দেওয়াই আছে। দেন ওইটা ল্যাব ওয়ানটা প্রথম ল্যাব ছিল বিধায় আমি থিওরিটা হচ্ছে আপনাদের জন্য খুঁজে বাইর করে এনে দিছিলাম। কিন্তু পরবর্তী ল্যাবগুলাতে আপনাকে হচ্ছে থিওরি গুলা বালা গুরুস্বামীর বই থেকে হোক বা সেখান থেকে হোক, এভাবে কপি করে হোক, যেভাবে হোক হচ্ছে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? যেমন এখানে আমরা স্ট্রিং নিয়ে কথাবার্তা বলছি, তাহলে আহ কিভাবে একটা স্ট্রিং টার্মিনাল থেকে রিড করতে হয় ওই থিওরি গুলা জাস্ট স্ট্রিং এর চ্যাপ্টার থেকে খুঁজে বের করে নিয়ে আসছি। ঠিক আছে? এটা কি খুব টাফ হয়ে যাবে? করতে পারবেন তো নাকি? থিওরি গুলা খুঁজে বের করতে পারবেন তো? আর থিওরি গুলো দেখলে যাবে, একটু কষ্ট হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, কিন্তু এটাই হচ্ছে কাজ, মানে প্রোগ্রামারদের কাজই হচ্ছে এটা, যে প্রোগ্রামারদের কাজ কোড মুখস্থ করা না। প্রোগ্রামারদের কাজ হচ্ছে ডকুমেন্টেশন পড়ে পড়ে আহ, কখন কোনটা কাজে লাগবে সেটা খুঁজে বের করা। তো লাইক অন্যান্য ল্যাব হইলে, যেমন ধরেন এটা যদি সার্কিটের ল্যাব হইতো তাহলে থিওরি আমি দিয়েই দিতাম, কারণ সার্কিটের ল্যাবে মেইন কাজ হচ্ছে আপনার ব্রেডবোর্ডের সার্কিটটা বানানো, তারপর অসিলোস্কোপ দিয়ে দেখা, মাল্টিমিটার দিয়ে দেখা, এই ধরনের কাজগুলো হচ্ছে ওখানে মেইন যেটা শিখার বিষয়। কিন্তু প্রোগ্রামিং এ মেইন যেটা শিখার বিষয় সেটা হচ্ছে আমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, প্রবলেমটা সলভ করার জন্য আমার প্রথমত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, কিছু লাইব্রেরি লাগবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইব্রেরিটা কোথায় আছে, কিভাবে আছে, ফর লুপ কিভাবে কাজ করে, হোয়াইল লুপ কিভাবে কাজ করে, এগুলো আমার সবসময় মুখস্থ নাও থাকতে পারে। তো আমার কাজ হবে কি, কোথাও তো কোথাও জিনিসটা ডকুমেন্টেড করা আছে, কোথাও লেখা আছে কিভাবে ফর লুপ কাজ করে। তো বইয়ের ওই জায়গায় গিয়ে বা ইন্টারনেটে কোনো একটা পেজে ঢুকে ওই জিনিসটা পড়ে এসে ওই সিনট্যাক্সটা কাজে লাগানো। বা এটা সিম্পল সিনট্যাক্সের ক্ষেত্রে নাও হতে পারে, পরবর্তীতে আপনারা যখন আরো জটিল কোডিং করবেন তখন এটা অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার এগুলাও হইতে পারে। কিন্তু এট দ্য হার্ট অফ ইট মানে প্রোগ্রামারদেরকে সবসময় হচ্ছে ডকুমেন্টেশন পড়তে হয় আর কি। তো এটা অভ্যাস করানোর জন্য আমি হচ্ছে এটা দিছি, যে থিওরিটা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? একটু সময় দিলেই পারবেন, এটা কিন্তু কঠিন কাজ না, একটু সময় দিতে হবে। ওকে? জি স্যার। ওকে, মনে হচ্ছে আপনারা খুশি না, কিছু করার না নাই। না না। আচ্ছা, দিনের চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক করবো। আছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে 2 নাম্বার ল্যাবটা দেখি। 2 নাম্বার ল্যাবে কি বলছে, বলছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য নাম্বার এন্ড সাম অফ অল ইন্টিজার্স গ্রেটার দেন 100 এন্ড লেস দেন 200 that are divisible by 7। তাহলে 100 থেকে 200-র মধ্যে যত নাম্বার আছে যেগুলা 7 দিয়ে বিভাজ্য সেগুলাকে খুঁজে বের করতে বলতেছে, মানে ওরকম কয়টা নাম্বার আছে এবং ওই নাম্বারগুলোকে যোগ করলে কত হয়, এই জিনিসটা বের করতে বলতেছে। স্যার, এই প্রোগ্রাম গুলো করার জন্য স্যার ওই যে থিওরি গুলো স্যার, হুম। এটা কোন জায়গায় কোন চ্যাপ্টার থেকে গেলে পাবো, এটা যদি একটু হিন্টস দিয়ে দিতেন যে এই প্রোগ্রামেরটা এই চ্যাপ্টারে গেলে পাবো, তাহলে একটু ওকে, ভালো হতো স্যার। ওকে, আমি হিন্ট দিয়ে যাব, মানে যখন পড়তে থাকবো তখন হিন্টসও দিয়ে যাবো আর কি। তো আমি বইটাও বের করে রেখে
ওকে, তো এই প্রবলেমটা আমি অ্যাকচুয়ালি এখানে দুই ভাবে সলভ করছি। যে 100 থেকে 200 এর মধ্যে 7 দিয়ে বিভাজ্য যতগুলো সংখ্যা আছে সেগুলা বের করো, এবং এরকম কয়টা সংখ্যা আছে এদের সবাইকে যোগ করলে কত হয়। তো এই কাজটা আমি একভাবে করছি এইটা, আরেকভাবে করছি হচ্ছে এটা। তো আমি আগে এইটা বুঝাই। এটাতে দেখেন আমি প্রথমে নাম্বার অফ, মানে n এর ভিতর আমি সেভ করব এরকম কয়টা নাম্বার আছে, আর s এর ভিতর সেভ করব ওই সবগুলা নাম্বার যোগ করলে কত হয়। তো আমি একটা ফর লুপ শুরু করলাম। ফর লুপে i এর ভ্যালু 100 থেকে শুরু হয়েছে 200 পর্যন্ত গেছে, এটুক তো বুঝতেছেন আপনারা। তারপর প্রথমবারে তাহলে i এর ভ্যালু কত আসবে, 100 আসবে। মানে 100 কে 7 দিয়ে ভাগ করে ভাগ শেষ, এই পার্সেন্ট মানে হচ্ছে সে ভাগ ফল দিবে না, সে ভাগ করে ভাগ শেষটা কত আসছে সেটা দিবে। ঠিক আছে, তো 100 যদি 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে ভাগ শেষ কত আসবে বলেন তো। 100 যদি 7 দিয়ে বিভাজ্য হয়, যেমন স্যার 14 দুই কে আসে মনে হয় স্যার। আহ হ্যাঁ, 100 কে স্যার 7 দিয়ে সাত ভাগ দুই করলে থাকে ভাগ স্যার, শেষ 2 আচ্ছা। আসবে। কিন্তু ফর এক্সাম্পল 14 কে 7 দিয়ে ভাগ করলে কি আসবে, ভাগ শেষ কি আসবে? জিরো স্যার। 0। সো 7 দিয়ে ভাগ করলে যেগুলা, মানে 7 দিয়ে যারা নিঃশেষে বিভাজ্য, 7 দিয়ে যারা ডিভিজিবল, তাদেরকে 7 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত আসার কথা? 0 স্যার আসার কথা। জিরো। হ্যাঁ, তো যদি 0 আসে তাহলে আমি এই কাজটা করব, যদি 0 না আসে আমি ইগনোর করে যাব। ঠিক আছে, তো 100 কে 7 দিয়ে ভাগ করে আপনি দেখছেন যে 0 আসে নাই, তাহলে আমি ইগনোর করে যাব। এরপর ফর লুপে i এর ভ্যালু কত হবে, 101 হবে। তারপর 101 কে আবার 7 দিয়ে ভাগ করে দেখব, 0 যদি না আসে আবার ইগনোর করে যাব। এভাবে করতে করতে আমরা ফর এক্সাম্পল i এর ভ্যালু 102 হবে, 103 হবে, 104 হবে, 105 যখন হবে, তখন যদি আপনি 7 দিয়ে ভাগ করেন দেখবেন ভাগ শেষ 0 আসছে। জি স্যার। ঠিক আছে, তাহলে যেই মাত্র ভাগশেষ 0 আসলো আমি n এর মান এক ঘর বাড়াই দিলাম, এই যে n প্লাস প্লাস। ঠিক আছে, তো আমি হচ্ছে জি এরকম স্যার। 100 থেকে 200 এর মধ্যে 7 দিয়ে বিভাজ্য একটা নাম্বার খুঁজে পাইছি, যেটা হচ্ছে 105। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু এখন কত, 1। ও আর s এর ভ্যালু হচ্ছে s প্লাস 105। তো s এর আগে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, স্যার 0 105। প্লাস 105 হচ্ছে 105। এরপর আবার ঘুরতে থাকবো ঘুরতে থাকবো, 112 তে গিয়ে আবার হচ্ছে 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য পাবো, মানে ভাগশেষ শূন্য পাবো। n এর ভ্যালু 2 হবে। এরপর s এর ভ্যালু হবে 105 যোগ 112, যত হয় আর কি। ঠিক আছে, তো এই ঘটনাটা চলতে থাকবে আনটিল i এর ভ্যালু, মানে i এর ভ্যালু 200 পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে। তাহলে তো আমি n এর ভিতর পেয়ে গেলাম যে এরকম কয়টা সংখ্যা আছে, আর s এর ভিতর ওই সংখ্যাগুলোর যোগফল পেয়ে গেলাম, তাই না? জি স্যার। সো এখন আমরা যদি এটা রান করি, তো দেখেন n এর ভ্যালু বলতেছে 14, এরকম 14টা নাম্বার আছে, আর সব ওই সংখ্যাগুলো যোগ করলে 2107 আসে। ঠিক আছে, তো এই প্রোগ্রামটাতে আপনারা দেখেন আমি 100 থেকে 200 পর্যন্ত 7 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলা বের করার জন্য টোটাল 100 বার ফর লুপে ঘুরছি না। 100 থেকে 200 পর্যন্ত যতগুলা নাম্বার আছে সবাইকে একবার একবার করে টেস্ট করছি না। জি স্যার। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ওয়ে। তো এটা মাথায় রাখেন যে আমি এই প্রবলেমটা এইভাবে সলভ করছি যে n এর ভ্যালু 100 থেকে 200 পর্যন্ত এই সংখ্যাগুলো থাকতে পারে। তো কোথায় আছে আমি জানি না, এজন্য প্রত্যেকটাকে আমি কি করে গেছি, এই তুমি 7 দিয়ে বিভাজ্য কিনা, তো বিভাজ্য হইলে নাম্বারটা বাড়াচ্ছি, বিভাজ্য না হলে তুমি অফ থাকো, আমি কিছু করলাম না।
এভাবে করে আমি 100টা নাম্বারকে কি করছি, চেক করছি। এখন আমার লিমিটটা যদি 100 থেকে 10⁶ হইতো, মানে 100 থেকে 1 মিলিয়ন হইতো ফর এক্সাম্পল, বা 1 বিলিয়ন হইতো, তাহলে আমি 1 বিলিয়ন বার কি করতাম, চেক করতে থাকতাম, ঘুর ঘুরতে থাকতাম জি ফর স্যার। লুপে। ঠিক আছে? তো আমরা দেখি যে এর চাইতে বেটার কোনো ওয়েতে এটা সলভ করা যায় কিনা। তো দেখেন, আমার প্রথম নাম্বার যেটা হচ্ছে 7 দিয়ে বিভাজ্য কিন্তু 100 চাইতে বড়, সেটা আমরা এভাবে বের করতে পারি। 100 কে 7 দিয়ে যদি আমি ভাগ করি, দেন ভাগ শেষটা নিই, তাহলে কত আসে? 2, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে 98 কিন্তু 7 দিয়ে বিভাজ্য, কারণ ভাগ জি শেষ স্যার। 2 আসতেছে। তাহলে 98 যোগ 2 হচ্ছে 100, তার মানে 98 অবশ্যই 7 দিয়ে বিভাজ্য। 98 এর সাথে 7 যোগ করলে কত? 105 না? 105। তাহলে 100 থেকে 105 কত দূরে? এই যে 7 বিয়োগ এই যেটা ভাগ শেষ আসছে 2, 7 থেকে 2 গেলে 5। তাহলে এভাবে হচ্ছে আমি ফার্স্ট টার্মটা খুঁজে পাইলাম। ঠিক আছে? ফার্স্ট টার্মটা হচ্ছে 105। ঠিক আছে? জি স্যার। এখন দেখেন এর পরের সংখ্যাটা কোথায় হবে, এটা কিন্তু আমার 106, 107, 108 এভাবে করে টেস্ট করে দেওয়ার কিন্তু আসলে দরকার নেই। আমরা গত সলিউশনে যেটা করছি, আমরা যদি সিম্পলি 105 এর সাথে 7 যোগ করে দিই, তাহলে কিন্তু পরের নাম্বারটা পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার। দেন 105 এর সাথে যদি 7 যোগ না করে 105 যোগ 2 গুণ 7 করি, 2 গুণ 7 মানে 105 এর সাথে যদি 14 যোগ করি, তাহলে এর পরের নাম্বারটা পেয়ে যাচ্ছি। এরপর 105 এর সাথে যদি 3 গুণ 7 যোগ করি, তাহলে এর পরের নাম্বারটা পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার। তো এটা দেখেন, এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা সমান্তর ধারা। a প্লাস a প্লাস b প্লাস a প্লাস 2b এরকম ভাবে আগাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমি লাস্ট টার্মটা এভাবে ভাগ শেষ হিসাব করে বের করলাম। 200 কে 7 দিয়ে ভাগ করলে ভাগ শেষ আসবে কত? 4। 4। তাহলে 196, মানে ওই 4 জিনিসটা যদি 200 থেকে বাদ দিই, তার মানে 196 হচ্ছে আমার কি লাস্ট টার্ম, তাই না? 100 থেকে 200 এর মধ্যে জি 196 হচ্ছে শেষ সংখ্যা, যেটাকে আমি 7 দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবো। ঠিক আছে? তাহলে এভাবে করে আমি লাস্ট টার্মটা বের করলাম। দেখেন, এটা করতেও আমার কোনো ফর লুপ চালাতে হয় না, এটা করতেও কোনো ফর লুপ চালাতে হয় না। ঠিক আছে? দেন আমি করলাম কি, আমরা জানি এরকম সমান্তর ধারায় n তম পদ, n তম টার্মটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n মাইনাস 1, এটা আমরা ছোটবেলায় শিখে আসছি যে সমান্তর ধারার n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যদিও এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায় এখনই, বাট আপনাদের যদি মনে পড়ে তাহলে আর করবো না। এটা কি মনে পড়তেছে যে সমান্তর ধারার n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 জি ইন্টু স্যার, d? এটা মনে পড়তেছে কিন্তু প্রুফটা খেয়াল নাই। আচ্ছা, কিন্তু এটা টার্ম ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা দেখেন আর কিছুই না, এই যে প্রথম পদ হচ্ছে a, তারপর একটা a প্লাস d, মানে এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তারপরে এটা হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় টার্ম। সো ফার্স্ট টার্মে দেখেন a প্লাস 0 ইন্টু d, মানে 105 যোগ 0 ইন্টু 7 হিসাবে চিন্তা করতে পারেন। দ্বিতীয় টার্মে a প্লাস 1 ইন্টু d, তাই না? এখানে d এর মান হচ্ছে 7, জি স্যার। তাহলে 1 ইন্টু d। তৃতীয় টার্মে দেখেন a প্লাস 2 ইন্টু d, তাহলে যততম টার্ম তার চেয়ে 1 কম দিয়ে 7 কে গুণ দিলে আমি ওই টার্মটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে জি স্যার। n তম টার্ম কি হবে? a প্লাস
n এর চাইতে 1 কম গুণ d, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? হ্যাঁ হ্যাঁ জি স্যার। তারপর দেখেন এখানে আমরা কিন্তু a এর মান জানি, a এর মান এই যে ফার্স্ট টার্মের ভিতর রাখছি। তারপরে d এর মান জানি, d এর মান হচ্ছে 7, কারণ আমরা জানি 7 দিয়ে 7 বিভাজ্য হতে হবে। তারপরে লাস্ট টার্ম বা n তম টার্মও জানি, সেটা হচ্ছে এই যে 196 বা লাস্ট টার্মের ভিতর সেটা আছে, ঠিক আছে? শুধু জানি না কি, আমাকে বের জি করতে বলছে n, তাই না? জি স্যার। তাহলে এই যে লাস্ট টার্মটাকে আমরা lt লিখি, তাহলে lt মাইনাস a সমান হচ্ছে n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে? এরপরে n মাইনাস 1 সমান তাহলে কি হবে? এই যে lt মাইনাস a, ওই d টা ওই পাশে গুণ হিসাবে ছিল, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে? ভাগ তারপর n সমান তাহলে কি হচ্ছে? এই পুরা জিনিসটা ভাগফল মাইনাস প্লাস 1। প্লাস 1, এক্স্যাক্টলি প্লাস 1, তাই না? তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই ডি, পুরো জিনিসটার সাথে 1 যোগ লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 7 প্লাস 1, এটা করলে আমি কয়টা টার্ম আছে সেটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? দেন দেখেন আমরা জানি সমান্তর ধারার n তম পদ পর্যন্ত যোগফল হচ্ছে n বাই 2 n বাই 2 2 into a 2 into a plus n minus 1 into d আছে, ঠিক আছে? তো এটা আমরা ছোটবেলায় বীজগণিতে করে আসছি, এটাও ইজিলি প্রমাণ করা যায়, বাট আমরা ওদিকে যাচ্ছি না। তো মনে তো পড়তেছে আপনাদের এই যে সমান্তর ধারার যোগফল হচ্ছে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 into d। তো এখন আমরা n এর মানও জানি, এই যে n এর মান একটু আগে বের করছি। দেন ফার্স্ট টার্ম জানি 2 into a প্লাস n মাইনাস 1, এই যে 7 হচ্ছে আমাদের d। তাহলে আমরা s এর মান বের করতে পারবো না এই ফর্মুলাটা দিয়ে? জি স্যার, বের করা যাবে তো। তো এক্স্যাক্টলি ওই কাজটাই করছি। এবং দেখেন এইখানে যদি আমার এটা 100 থেকে 1 বিলিয়নও হইতো, আমি কিন্তু এই কাজটা একবারই করতাম, এখানে কোনো ফর লুপ নাই, আমার জাস্ট একটা নির্দিষ্ট হিসাব, তাই না? আমার 1000 জি বার বা 1 কোটি বার বা হচ্ছে 1 বিলিয়ন বার ঘুরে আসার কোনো দরকার নেই, তাই না? আমি জাস্ট লাস্ট টার্ম আর ফার্স্ট টার্ম দিব, 7 দিয়ে ভাগ দিব, এক যোগ করব, তাহলে n এর মান পেয়ে যাবো। দেন n এর মানটা এখানে দিব, ফার্স্ট টার্ম 7 n এগুলো তো আগে থেকেই জানি, তাহলে সামেশনটা পেয়ে যাবে। তাহলে আমার আর হচ্ছে লুপের ভিতর ঘুরতে হচ্ছে না, তাই না? তো কোন জি স্যার। প্রোগ্রামটা বেশি এফিশিয়েন্ট মনে হয়? এটা, এই যে ফর লুপ দিয়ে যেটা করছে সেটা, নাকি এটা? স্যার দুইটাই তো ঠিক আছে, কিন্তু যদি সংক্ষেপের দিকে বলি কোনো লুপ ছাড়া, তাইলে এইটা ঠিক আছে। এখন স্যার যে যেটা দিয়ে কইরে আর কি সুবিধা পায়। নট নেসেসারিলি। ফর এক্সাম্পল এখানে যদি আপনার 1 ট্রিলিয়ন ডেটা থাকে, তাহলে হয়তো আপনার সময় কম্পিউটার, নিবে স্যার, আর এইটা সময় নিবে না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দুপ করে হয়ে যাবে, কিন্তু এটা অনেকক্ষণ সময় নিবে, তাই না? সময় নেবে, জি স্যার। জি তো স্যার, এটা আমি, টাইম বেশি লাগবে। হ্যাঁ, কোন অ্যালগোরিদম চুজ করছি এটার উপর কিন্তু ডিপেন্ড করে আমার প্রোগ্রামটা কতটুকু ভালো। তো এটার তুলনায় এটা অবশ্যই জি মানে সমান্তর ধারা ইউজ করে, আমরা একটু ম্যাথমেটিক্যাল ট্রিক ইউজ করে প্রবলেমটা হচ্ছে কম্পিউটারের জন্য অনেক কম জটিল করে দিচ্ছে, আমাদের জন্য একটু জটিল হয়ে গেছে, কিন্তু কম্পিউটারের জন্য প্রবলেমটা অনেক সহজ হয়ে গেছে। জি স্যার, হ্যাঁ। কারণ তাকে হচ্ছে ফর লুপে ঘুরতে হচ্ছে না, সে কনস্ট্যান্ট অপারেশন করেই হচ্ছে
এখান থেকে রেজাল্টটা আউটপুট দিয়ে বের হয়ে যেতে পারে। তো ফর এক্সাম্পল আমরা টেস্ট করি যে আমার এই জটিল প্রোগ্রামটা আসলে ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা আগের বার দেখছিলাম 14 এবং 2107, এই যে এখনো সেম রেজাল্ট গুলো আসছে, ঠিক আছে। জি তো স্যার। আপনাদের কাজ হচ্ছে এই ল্যাবের ক্ষেত্রে আপনাদের নতুন করে কোনো কোড করতে হবে না। আপনারা হচ্ছে এখানে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, দেখেন, খান একাডেমি। এই এসিম্পটোটিক নোটেশন এই জিনিসটা পড়বেন এবং আপনারা প্রেডিক্ট করার চেষ্টা করবেন যে কোন মেথডটা এসিম্পটোটিক নোটেশনে কত, ঠিক আছে। এই এই এসিম্পটোটিক নোটেশনের এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরো জিনিসটা আপনারা পড়বেন, পড়ে হচ্ছে বাইর করার চেষ্টা করবেন এই মেথডটা এসিম্পটোটিক নোটেশনে কত, ফর লুপেরটা, আর এই মেথডটা কত, ঠিক আছে। কি পারবেন না? স্যার আমার একটু নেট চলে গেছিল, তো কিসের হ্যাঁ কথাটা যদি আর একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ। তো জিনিসটা হচ্ছে আমরা তো দুইটা মেথড দেখছি এবং আমরা অলরেডি জানি কোনটা হচ্ছে ভালো। আমরা জানি যে এই মেথডটা একটু বেটার, তাই না। এটা হচ্ছে জি শুধু স্যার। জি মানে কতগুলো কনস্ট্যান্ট হিসাব করবে। আমার ইনপুটের সাইজ যতই বড় হোক না কেন, ইনপুট আমি 1 বিলিয়ন দিলেও সে এই হিসাবগুলাই করবে। ইনপুট যদি 100 থেকে 105 পর্যন্ত দিই তাও সে একই হিসাবটাই করবে, তাই না। জি কিন্তু এটাতে আমি যদি ইনপুট 1 বিলিয়ন দিই তাহলে সে 1 বিলিয়ন বার ঘুরে আসবে। তাহলে আমরা বুঝতেছি এটা একটু খারাপ, মানে এই লেন্দি মেথডটার প্রসেস। চাইতে এই মেথডটা একটু খারাপ। কিন্তু কাজ কিন্তু সেম, এটা যা করতেছে এটাও তাই করতেছে, ঠিক আছে। কোনোটা অ্যালগরিদমের কাজ সেম, কিন্তু দুইটা মানে রান টাইম হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। দুইটা ভিন্ন ভিন্ন সময় আমাকে রেজাল্ট দিবে। তো একটা প্রোগ্রাম কত দ্রুত চলে সেটা মেজার করার ওয়ে হচ্ছে এসিম্পটোটিক নোটেশনে, ঠিক আছে। জি স্যার। তো আপনারা হচ্ছে এসিম্পটোটিক নোটেশন সম্পর্কে এই লেখাগুলো পড়বেন, পরে ডিসাইড করার চেষ্টা করবেন যে এই প্রবলেমটাকে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশনে কিভাবে ডিফাইন করব এবং এই প্রবলেমটাকে অ্যাসিম্পটোটিক নোটেশনে, সরি, এই অ্যালগরিদমটাকে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশনে কি বলবো এবং এই অ্যালগরিদমটাকে কি বলবো, ঠিক আছে। কাজটা কি বুঝতে পারছেন? এখানে কমেন্টে লেখা আছে, তো কমেন্ট বেসড অন রিডিং দিস ম্যাটেরিয়াল, তো কমেন্টের লিংকও দেওয়া আছে। এই কোডগুলো তো আমি আপলোড অলরেডি করেই দিছি। তো এই টাস্কটা কি ক্লিয়ার ল্যাব 2 এর? জি স্যার, ল্যাব এর কাজটা ক্লিয়ার স্যার। এইটা মানে কোনটা ওইভাবে করতে গেলে কি করা লাগবে ওইটা আমাদের করতে হবে নাকি স্যার? হুম, মানে আপনাদের কোনো কোড টোড কিছুই করা লাগবে না, আপনাদের একটা জিনিস পড়া লাগবে। জিনিসটা পড়ে আপনারা যদি আসলে বুঝে থাকেন তাহলে হচ্ছে এই প্রবলেমটা, এই অ্যালগরিদমটা যেভাবে প্রবলেম সলভ করছে সেটা অ্যাসিম্পটোটিক নোটেশনে কত এবং এই অ্যালগরিদমটা অ্যাসিম্পটোটিক নোটেশনে কত সেটা আপনারা বলতে পারবেন না। স্যার ওই অ্যাসিম্পটোটিক নোটেশন, হুম, এই এইটার মানেটা কি স্যার যদি একটু বলতেন? আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যালগরিদম কত দ্রুত চলে সেটা ডিফাইন করে। একটা অ্যালগরিদম কত স্লো বা কত দ্রুত চলে সেটা ডিফাইন করে। ফর এক্সাম্পল, আমরা স্যার দুইটা প্রোগ্রামই স্যার রান কইরা কোনটা কতটুকু টাইম নিছে ওইটা নিচে আর কি লিখে দিতে হবে, এইরকম না না কিছু না একটা না, নাকি স্যার? এগুলা কিছু আপনাকে লিখতে হবে না। দুইটা প্রোগ্রাম তো ধরেন আপনার কম্পিউটারে এক টাইমে চলবে, আমার কম্পিউটারে আরেক টাইমে চলবে, তাই না। জি জি। আমাদের কম্পিউটার ডিফারেন্ট হইতে পারে। আমরা এখানে টাইম বলতে ওই টাইম বুঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি যদি ইনপুটের সাইজ বড় হইতে থাকে। ফর এক্সাম্পল ইনপুটের সাইজ প্রথমে 100 ছিল, এরপরে ধরেন আমি 1 বিলিয়ন করে ফেললাম, তাহলে আমার প্রথম প্রোগ্রামটা ধরেন এই যে এটা প্রথমে যদি 100 সেকেন্ড টাইম নেয়, এর পরের বার 1 বিলিয়ন সেকেন্ড টাইম নেবে, তাই না। হুম। জি
কিন্তু এই প্রোগ্রামটা ইনপুটের সাইজ 100 এর জন্য যদি 100 সেকেন্ড টাইম নেয়, তাহলে ইনপুটের সাইজ 1 বিলিয়নের জন্য কিন্তু 100 সেকেন্ডই টাইম নেবে। জি স্যার। বুঝতে পারছেন? তো এসিম্পটোটিক নোটেশন হচ্ছে এই জিনিসটাই পরিমাপ করার চেষ্টা করে যে একটা অ্যালগরিদম কত টাইমে, মানে ইনপুটের সাথে সাথে একটা অ্যালগরিদম কত বেশি স্লো হয়ে যায়। তো ফর এক্সাম্পল ইনপুট বাড়াইতে থাকলে আমার এই এই অ্যালগরিদমটা স্লো হচ্ছে না, কিন্তু এই অ্যালগরিদমটা কি হয়ে যাচ্ছে, ফর লুপের অ্যালগরিদমটা স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আপনারা এখান থেকে পড়ে বোঝার চেষ্টা করবেন যে সিম্পটোটিক নোটেশনটা কিভাবে লিখতে হয়। এখন কি ক্লিয়ার হয়েছে? স্যার জি এটা স্যার। তো যে আমি এটা পড়ে বুঝবো, হ্যাঁ। কিন্তু প্রোগ্রামের ভিতরে আমাদের আর কিছু লেখা লাগবে কিনা, না, প্রোগ্রামের জমা দেবো ভিতর কি করে আপনাদের স্যার এই কিছুই লেখা ম্যাথগুলো? লাগবে না। জাস্ট আপনারা চিন্তা সেই করবেন, ব্যবস্থা স্যার ওইভাবে চিন্তা জমা করে দেবো। জাস্ট দুইটা কথা বলবেন। একটা কথা হচ্ছে ফর লুপেরটা এসিম্পটোটিক নোটেশনে কত, আর একটা কথা হচ্ছে সমান্তর ধারারটা এসিম্পটোটিক নোটেশনে কত। বুঝতে পারছেন? জাস্ট দুইটা কমেন্ট লিখবেন। জি স্যার। ঠিক আছে? জি। Okay. আচ্ছা, এবার হচ্ছে আমরা ল্যাব 3 তে যাই। আচ্ছা, তো ল্যাব 3 তে বলতেছে যে এরকম একটা সিকোয়েন্স আছে, এটাকে ফিবোনাচি সিকোয়েন্স বলে বা ফিবোনাচি সিরিজ বলে। তো এখানে দেখেন, আপনারা প্রথমে শুধু প্রথম দুইটা টার্ম দেখেন। প্রথম দুইটা টার্ম হচ্ছে 1 এবং 1, তাই না? 1 এবং 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে এর পরের টার্মটা হচ্ছে 2। এর পরের টার্মটা বের করতে হলে এই লাস্টের দুইটা টার্ম যোগ করতে হবে। 2 এবং 1 যোগ করলে কত হয়? 3। 3। তো আমি এটা লিখতে ভুলে গেছিলাম, সরি। ওকে, তাহলে 2 এবং 1 যোগ করে তাহলে কত হইল? 3 হইল। এর পরের টার্মটা বের করতে হইলে আবার লাস্ট দুইটা টার্ম যোগ করতে হবে। 3 এবং 2 যোগ করলে কত হয়? 5। 5। দেন আবার পরের টার্মটা বের করতে হলে 5 এবং 3 যোগ করতে হবে, কত হয়? 8। ঠিক আছে? এরপর 8 এবং জি 5 স্যার। যোগ করতে হবে, তাহলে পাইলাম কত? 13। 13 আর 8 যোগ করলে 21। তো এভাবে চলতে থাকবে। এর পরের টার্মটা হবে 13 আর 21 এর যোগফল আর কি। ঠিক আছে? 34 হবে এর পরের টার্ম। জি স্যার। তো এখন আপনার কাজ হচ্ছে আপনি ইউজার থেকে বলবেন যে, ইউজারকে জিজ্ঞেস করবেন যে তুমি কত ঘর পর্যন্ত ফিবোনাচি সিরিজটা চাও। ফর এক্সাম্পল এখানে 1 2 3 4 5 6 7 8 ঘর পর্যন্ত আছে। তো আমি যদি ইউজার যদি বলে যে 8 ঘর পর্যন্ত দেখাও, তাহলে সে জাস্ট এতটুকু পর্যন্ত দেখাবে। ঠিক আছে? ইউজার যদি বলে 9 ঘর পর্যন্ত দেখাও, তাহলে সে 34 পর্যন্ত দেখাবে। ইউজার যদি বলে যে 10 ঘর পর্যন্ত দেখাও, তাহলে 34 প্লাস 21 কত হয়, কতটুকু পর্যন্ত দেখাবে। ঠিক আছে? 55 পর্যন্ত দেখাবে। প্রবলেমটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। তো এখানে দেখেন আমি এটা অলরেডি সলভ করে দিছি। তো এখানে হচ্ছে আমি ইউজারের কাছ থেকে প্রথমে স্ক্যানার দিয়ে এম নাম্বারটা নিছি যে সে কত ঘর পর্যন্ত চায়। তারপর দেখেন আমি সেকেন্ড লাস্ট টার্ম হিসাবে 1 সেট করছি, মানে সেকেন্ড লাস্ট টার্ম হিসাবে 1 সেট করছি, আর লাস্ট টার্ম হিসাবে 1 সেট করছি। ঠিক আছে? তাহলে নতুন টার্মটা পাইতে হলে সেকেন্ড লাস্ট আর নতুন টার্মটা যোগ করতে হবে, লাস্ট টার্মটা যোগ করতে হবে। তো আমি হচ্ছে একটা টেম্পোরারি বলে একটা ভেরিয়েবলও ডিফাইন করছি। তো এখানে আমি লাস্ট টার্মটা রেখে দিছি, লাস্ট টার্মটা হচ্ছে 1, সেটা টেম্পোরারির ভিতরে আছে। তো এখন আমরা টেম্পোরারিটা একটু ট্র্যাক রাখি। তো এখন টেম্পোরারির ভিতর আছে হচ্ছে লাস্ট টার্মটা, যেটা হচ্ছে 1। ঠিক আছে?
যেহেতু ডু হোয়াইল লুপ, তাহলে প্রথমবার হচ্ছে লুপটা কোনো কন্ডিশন চেক না করে চলবে, ঠিক আছে। দেন আমি করছি কি, নতুন টার্মটা পাওয়ার জন্য, মানে নতুন লাস্ট টার্মটা পাওয়ার জন্য সেকেন্ড লাস্ট টার্ম আর আগের লাস্ট টার্মটা যোগ করছি। দেন সেকেন্ড লাস্ট টার্মও 1, লাস্ট টার্মও 1, তাহলে 1 এবং 1 যোগ করলে এল এর ভিতর এখন কি আসলো, 2, 2। ঠিক আছে। তাহলে সেকেন্ড লাস্ট টার্মটা এখন এল আপডেট হয়ে গেছে, তাহলে সেকেন্ড লাস্ট টার্মটাকেও কি আপডেট করতে হবে না? তো জি স্যার। ফর এক্সাম্পল এলটা লাস্ট টার্মটা এখন সরে এখানে চলে আসছে, তাহলে সেকেন্ড লাস্ট টার্মটা সরে এখানে আসতে হবে না? জি স্যার। তো এই জন্য হচ্ছে এই টেম্পোরারির ভিতর যে এল এর মানটা রেখে দিছিলাম সেটা এখন সেকেন্ড লাস্ট টার্মের ভিতর ঢুকাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে আমরা এম কে এক ঘর কমাই দিলাম, কারণ আমরা একটা ঘর অলরেডি প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে, এক ঘর অলরেডি প্রিন্ট করে দিচ্ছি। তারপরে আমি চেক করলাম যে এম এর মান স্টিল 0-র উপরে আছে কিনা। তো এম এর মান যদি 0-র সমান হয়ে যায় তাহলে আমি বুঝবো যে আমার ইউজার আমাকে যতগুলো টার্ম প্রিন্ট করতে বলছে আমি সবগুলো প্রিন্ট করে দিচ্ছি। তো ফর এক্সাম্পল ইউজার 8 দিছিল, তাহলে তো এখনো 8 এর থেকে কমে 7 হয়েছে, এম তো স্টিল গ্রেটার দেন 0, তাই না? তো এখন আবার ঘুরে জি স্যার। আসলো, এখন এল এর মান কত, এখন কিন্তু এল এর মান কত হয়ে 2 হয়ে গেছে, তাই না? লাস্ট টার্ম এর আগের স্টেপে হিসাব করছি কত, 2। তাহলে এল এর এই মানটা 2। এখন টেম্পোরারির ভিতর ঢুকে গেল। তারপর সেকেন্ড লাস্ট টার্ম এর ভিতর এখনো 1 আছে, তো 1 যোগ লাস্ট টার্ম কত, 2, তাহলে 1 যোগ 2 3। 2। এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে এখন এল এর ভিতর কত আসবে, স্যার 3 আসবে। 3 আসবে। আর দেখেন টেম্পোরারির ভিতর 2 ছিল, এই যে এল এর মান যেহেতু টেম্পোরারি সমান করে দিচ্ছি, তাহলে টেম্পোরারির ভিতর 2 ছিল, সেটা এসে সেকেন্ড লাস্ট টার্মে জমা হবে। তাহলে আমরা হচ্ছে এখন এই স্টেপে আছি, লাস্ট টার্ম এখন 3, সেকেন্ড লাস্ট টার্মের ভিতর কি আছে, 2 আছে, ঠিক আছে। এরপরে এম এর মান আরো 1 কমাইলাম, ঠিক আছে। এভাবে করে আমি যাইতে থাকবো আর কি। তো এভাবে এম এর মানটা যতক্ষণ 0 না হচ্ছে আমি ফিবোনাচি সিরিজটা প্রিন্ট করতে থাকবো। তো এটা একবার রান করি আমরা। তো ফর এক্সাম্পল আমি 5 ঘর চাচ্ছি, দেখেন 5 ঘর চাইছি দেখে সে 2 3 5 8 13 টোটাল 5টা সংখ্যা প্রিন্ট করছে, তাই না? 2 জি 3 স্যার। 5 8 13, এগুলা কিন্তু ওই ফিবোনাচি সিরিজেরই নাম্বার, এখানে অ্যালগরিদমটা ভুল করে নেই, 2 3 5 8 13। তো কিন্তু এখানে একটা ঝামেলা রয়ে গেছে, ঝামেলাটা হচ্ছে ফিবোনাচি সিরিজের প্রথম টার্ম তো 2 না, প্রথম টার্ম কি, প্রথম টার্ম স্যার হচ্ছে 1। 1 এবং 1, সেকেন্ড টার্ম হচ্ছে 1, থার্ড টার্ম হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 5টা প্রিন্ট করতে বললে তার কতটুকু প্রিন্ট করা উচিত ছিল, এতটুকু, এই প্রথম দুইটা টার্ম সহ 2 3 5 পর্যন্ত, তাই না? জি স্যার। তো আপনাদের কাজ হচ্ছে এটা আমার কোডটা ঠিক করে like 1 থেকে শুরু করা আর কি। তো প্রথমে আপনারা যেটা করতে পারেন, দুইটা 1 এমনিতেই প্রিন্ট করে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনাকে এম এর মান যদি 5 দেয় আপনি প্রিন্ট করবেন 3টা, এম এর মান যদি 10 দেয় আপনি দুইটা কমায় প্রিন্ট করবেন, 8টা পর্যন্ত প্রিন্ট করবেন, বুঝতে পারছেন? তাহলে তো ওই 2 এ আর 8 এ 10টা হয়ে যাবে। স্যার আরেকবার বলেন হ্যাঁ হ্যাঁ, একটু। স্যার একটু আরেকবার বলেন। আচ্ছা। তো এখন আমার কোডটা যেটা করতেছে, ওকে আমি 5টা ফিবোনাচি নাম্বার প্রিন্ট করতে বলছি,
ও প্রিন্ট করতেছে হচ্ছে এই 5টা, মানে ও শুরু করছে 3 নাম্বার টার্ম থেকে, তাই না? জি স্যার। কিন্তু আমি চাই 5টা প্রিন্ট করতে বললে ও এই প্রথম 5টা প্রিন্ট করবে। জি স্যার। ঠিক আছে? তো আমি যেটা করতে পারি, মানে আপনারা যেটা করতে পারেন, প্রথমে 2টা 1 এমনিতেই প্রিন্ট করে দিতে পারেন। ঠিক আছে? কারণ এগুলা তো ওই যে প্রথম 2টা টার্ম, এই 2টা 1 এমনিতেই প্রিন্ট করে দিতে পারে। এখন ইউজার যেহেতু বলছে 5টা প্রিন্ট করতে, 2টা অলরেডি প্রিন্ট করে ফেলছি, তাহলে আর বাকি আছে কয়টা? 3টে। 3টা। তাহলে আমি এম এর মান ইউজার 5 দিলেও আমি সেট করে নিব কত? 5 বিয়োগ 2 সমান 3। ঠিক আছে? এম এর মান যদি ইউজার 100 দেয়, তাহলে আমি 100 বিয়োগ 2 ইকুয়ালস টু 98। এম এর মান সেট করে নিব অততে। বুঝতে পারছেন? স্যার উপরে স্যার প্রোগ্রামটা একটু স্যার উপরের দিকে নেন তো, এম এর মান কি কোনো কিছু ধরা আছে? না, এম এর মান হচ্ছে ইউজার দিচ্ছে, স্ক্যান এসপি। স্যার তাহলে এই এম এর মানটা যে 2 মাইনাস করবো আমরা, হুম, এইটা কোন জায়গায় মাইনাস করবো স্যার? ঠিক এর পরেই করতে পারেন। এই যে এটা তো সলিউশন বলে দেওয়া হলো, এই যে এম এন মাইনাস 2। ও এইভাবে না, জি স্যার এটাও করা যায়। ঠিক আছে? জি স্যার। তো আর হচ্ছে আপনাকে 2টা 1 এমনিতেই প্রিন্ট করতে হবে। তো এটাই হচ্ছে এখানে কাজ, মানে আমার প্রোগ্রামে কিছু ভুল আছে, ভুলগুলো ঠিক করা। ঠিক আছে? তাহলে আমরা পরেরটাতে জি মুভ করতে পারি। জি স্যার। Okay. আচ্ছা, এটা ইন্টারেস্টিং। দেখেন এইখানে কি করতে বলছে, এখানে বলছে যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফলোইং আউটপুট, মানে আপনার স্ক্রিনে এই জিনিসগুলো আউটপুট হিসাবে আসতে হবে। ঠিক আছে? তো আপনি বলতে পারেন 5টা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখলেই তো হয়। প্রথম প্রিন্টএফ এর ভিতর এগুলা থাকবে, দ্বিতীয় প্রিন্টএফ এর ভিতর এগুলা থাকবে, তৃতীয় প্রিন্টএফ এর ভিতর এগুলা থাকবে, এভাবে 5টা লিখলেই তো হয়ে যাবে, তাই না? জি স্যার। কিন্তু কেউ যদি বলে না তুমি এই জিনিসটা এমন ভাবে করো যাতে প্রথম রোতে 100 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত থাকে, দ্বিতীয় রোতে 99 থেকে শুরু করে 1 পর্যন্ত থাকে, তৃতীয় রোতে 98 থেকে শুরু করে 1 পর্যন্ত থাকে, তাহলে তো আপনাকে 100টা প্রিন্টের স্টেটমেন্ট দিতে হবে। জি স্যার। তো এটা তো মানে ভালো ওয়ে না। তো এই জন্য হচ্ছে আমরা যেহেতু এখানে একটা প্যাটার্ন আছে, যেখানেই কোনো কিছু প্যাটার্ন আছে সেখানেই হচ্ছে মানে কম্পিউটার নিজে নিজে হিসাব করে যদি কোনো কিছু করে ফেলতে পারে, তাহলে আমি কেন সেটা ম্যানুয়ালি করব? জি তো আমাদের প্রোগ্রামটা এমন ভাবে লিখতে হবে যাতে এক্ষেত্রে n এর মান 5 হইলেও যাতে প্রিন্ট করতে পারে, n এর মান 10 হইলেও যাতে প্রিন্ট করতে পারে, n এর মান 100 হইলেও যাতে প্রিন্ট করতে পারে। ঠিক আছে? তো এখানে দেখেন এই জিনিসটা প্রিন্ট করতে হইলে আমার 2টা ফর লুপ লাগবে। মানে আহ, একটা ফর লুপ হচ্ছে আপনার প্রত্যেকটা লাইনের জন্য। তো আমার যতটা লাইন প্রিন্ট করতে হবে, 5টা লাইন প্রিন্ট করতে হবে, তাহলে 5টা লাইনের জন্য আমার 5 বার ঘুরে আসতে হবে। এটা হচ্ছে একটা ফর লুপ। ঠিক আছে? জি স্যার। আর আরেকটা ফর লুপ লাগবে হচ্ছে প্রত্যেকটা লাইনে এই এলিমেন্ট গুলা প্রিন্ট করার জন্য। ফর এক্সাম্পল, প্রথম লাইনে আমার 5 বার ঘুরে আসতে হবে, দ্বিতীয় লাইনে 4 বার ঘুরে আসতে হবে, তৃতীয় লাইনে 3 বার ঘুরে আসতে হবে, দ্বিতীয় লাইনে 2 বার ঘুরে আসতে হবে। তো প্রত্যেকটা লাইনে আবার মানে প্রত্যেকটা লাইনের ভিতর আবার আরেকটা ফর লুপ লাগবে, তাই না? তো একটা ফর লুপের ভিতর বেসিক্যালি আরেকটা ফর লুপ লাগবে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য
তো দেখেন আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে n এর মান নিছি, মানে আমরা যেমন ফর এক্সাম্পল 5 নিয়ে ইউজার যদি 5 দেয় তাহলে আমরা এক্স্যাক্টলি এটা প্রিন্ট করব। ইউজার যদি 6 দেয় তাহলে প্রথম লাইনটা হবে এরকম 6 5 4 3 2 1, সেকেন্ড লাইনটা হবে 5 4 3 2 1, থার্ড লাইনটা হবে হচ্ছে 4 3 2 1, 3 2 1 2 1, আরেকটা লাইন বেড়ে যাবে 1। বুঝতে পারছেন? ইউজার 6 দিলে এটা প্রিন্ট করতে হবে, ইউজার 7 দিলে আরো একটা লাইন বেড়ে যাবে অ্যাকর্ডিংলি। বুঝতে পারছেন ঘটনা? জি তো স্যার। আহ, আমি n এর ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিলাম, এরপর কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম i তে, তারপর i এর ভ্যালু 0 থেকে শুরু করে n পর্যন্ত যাব, যেহেতু আমার n টা লাইন প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে মেইন লুপ, এই যে এখান থেকে নিয়ে এটা হচ্ছে মেইন লুপ। এটা তো i এর ভ্যালু 0 হলে আমরা প্রথম লাইনটা প্রিন্ট করব, ঠিক আছে? এখন দেখেন m ইকুয়ালস টু আমি i সেট করছি। এখন দেখেন প্রথম লাইনে আমার কোনো স্পেস প্রিন্ট করতে হবে না, প্রথম লাইনে অ্যাজ ইট ইজ আমার জাস্ট নাম্বারগুলো প্রিন্ট করতে হবে। তো এখানে ভিতরের ফর লুপগুলো প্রথমটা হচ্ছে স্পেস প্রিন্ট করা, তো এটা আমরা আপাতত ইগনোর করি, ঠিক আছে? ভিতরের সেকেন্ড ফর লুপটা দেখেন, m এর ভ্যালু হচ্ছে n মাইনাস i। তো প্রথমবারে i এর ভ্যালু কত আসছে? 0 আসছে। n এর ভ্যালু ফর এক্সাম্পল আমি 5 ইনপুট দিছিলাম, তাহলে 5 থেকে 0 গেলে কত? 5। তাহলে m এর ভ্যালু কত আসলো? 5 আসলো, ঠিক আছে? 5 থেকে 5 বিয়োগ i এর ভ্যালু 0, যেহেতু প্রথমবার চলতেছে ও লুপটা, জি স্যার, ফাইভ। তাহলে m এর ভ্যালু 5। তাহলে আমি j এর ভ্যালু 5 থেকে শুরু করতেছি, যে যতক্ষণ 0 এর চাইতে বড় ততক্ষণ চালাচ্ছি, প্রত্যেকবার j কে এক এক করে মাইনাস করতেছি। তাহলে প্রথমবারে আমি 5 প্রিন্ট করব, দ্বিতীয়বারে 4 প্রিন্ট করব, তৃতীয়বারে 3 প্রিন্ট করব। এভাবে j এর ভ্যালু যতক্ষণ 0 এর উপরে, মানে j এর ভ্যালু 1 পর্যন্ত প্রিন্ট করে আমি হচ্ছে এই লুপ থেকে বের হয়ে আসবো, ঠিক আছে? এটুকু বুঝতে পারছেন? ওকে। এরপর সেকেন্ড বার স্যার আরেকবার বলেন তাইলে একটু আচ্ছা, কনফার্ম হইতে পারবো। হুম। তো ফর এক্সাম্পল আপনি এই প্যাটার্নটা প্রিন্ট করতে চান, তাই না? এই যে 6 5 4 3 2 1, তাহলে আপনার হচ্ছে এরকম 6টা লাইন প্রিন্ট করতে হবে, কারণ এই যে 6 থেকে শুরু করে 1 পর্যন্ত 6টা লাইন প্রিন্ট করতে হবে। এই জন্য হচ্ছে এই বাইরের লুপটা 0 থেকে শুরু করে n এর ভ্যালু 6 পর্যন্ত যাচ্ছে, তাহলে 0 1 2 3 4 5, টোটাল 6টা লাইন এখানে প্রিন্ট হবে, ঠিক আছে? এখন দেখেন প্রত্যেকটা লাইনে কিছু স্পেস দিতে হবে, ওই স্পেস গুলো আমি এখানে রাখছি, এটা আপাতত ইগনোর করেন, ঠিক আছে? এইটুক কোড আপাতত ইগনোর করেন। এখন দেখেন আমি অ্যাকচুয়ালি এই 6 5 4 3 2 1 এগুলো কিভাবে প্রিন্ট করব। তো আচ্ছা, এই কোডটা আমি একদম কেটেই দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো এখন দেখেন m এর ভ্যালু হচ্ছে, আমরা m একটা ইন্টিজার নিছি, m এর ভ্যালু সেট করছি n মাইনাস i। তাহলে ইউজার ধরেন n এর ভ্যালু 5 ইনপুট দিতে, তাহলে প্রথমবার ফর লুপ চললে i এর ভ্যালু কত আসবে? 0 আসবে। তাহলে 5 থেকে 0 গেলে কত? 5। 5। তাহলে m এর ভিতর 5 আসলো, m এর ভিতর 5 আসার পরে আরেকটা ফর লুপ শুরু হয়ে গেছে, ঠিক আছে? ফর লুপের ভিতর ফর লুপ আর কি, ঠিক আছে? জি স্যার। তো এই ফর লুপে এই সেকেন্ড, এটাকে বলে নেস্টেড ফর লুপ। তো এই নেস্টেড ফর লুপে কি হচ্ছে দেখেন, m এর ভ্যালু 5 থেকে শুরু করে 0 পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। তাহলে
প্রথমে 5 প্রিন্ট হবে, তারপরে 4 প্রিন্ট হবে, তারপরে 3 প্রিন্ট হবে, তারপর 2, তারপর 1। এরপর তো এই ফর লুপটা শেষ হয়ে যাবে, তাই না? জি স্যার। 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয়ে ফর লুপটা শেষ হয়ে গেল। এই ভিতরের ফর লুপটা শেষ হয়েছে, বাইরেরটা কিন্তু এখনো চলতেছে। ঠিক আছে? তো এরপর আমি জি স্যার। করলাম কি, একটা নিউ লাইন প্রিন্ট করে দিলাম। ঠিক আছে? তাহলে এরপরে কোনো কিছু প্রিন্ট হলে পরের লাইনে গিয়ে প্রিন্ট হবে। জি স্যার। ওকে, এই প্রিন্ট এফ স্টেটমেন্টটা চলার পর এই ফর লুপটা একবার ঘুরে আসছে, মানে এই বাইরের ফর স্যার লুপটা। নিউ লাইনের যে ইয়াটা আর কি প্রিন্টএফটা স্যার, ওইটা কি ওই যে উপরের প্রিন্টএফের ভিতরে ডির পরে নিউ লাইন দেওয়া যেত না স্যার? এখানে এখানে নিউ লাইন দিতে যাচ্ছেন? না 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 স্যার, উপরের প্রিন্টএফের ভিতরে নিউ লাইন দিলেও আবার সবগুলো নিউ লাইন হতো না স্যার? হ্যাঁ, কিন্তু এখানে নিউ লাইন দিতে যাচ্ছেন। জি স্যার। হ্যাঁ, তাহলে তো 5 একটা লাইনে প্রিন্ট হবে, 4 আর একটা লাইনে প্রিন্ট হবে। ও হ্যাঁ, জি স্যার জি স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছেন? তো ঠিক এখানে আছে। প্রিন্টএফ জি স্যার। দিলেও হবে না। প্রিন্টএফটা দিতে হবে এই মানে নিউ লাইনটা দিতে হবে এই ফর লুপটা শেষ হওয়ার পর। পরে জি স্যার, হ্যাঁ। ওকে, দেন একবার ঘুরে আসলো, তাহলে আই এর ভ্যালু এখন কত হবে? এই বাইরের ফর লুপটা একবার ঘুরে আসছে, তাহলে এখন আই এর ভ্যালু কত হবে? আই এর ভ্যালু হবে যে স্যার অন। 1। তাহলে এখন দেখেন, এন এর ভ্যালু কিন্তু কেউ চেঞ্জ করে না। এন এর ভ্যালু আগের মতো 5ই আছে। তাহলে 5 থেকে 1 গেলে কত? 4। 4। তাহলে এম এর ভিতর কত আসলো? 4 আসলো। 4। তাহলে এখন 4। এই যে নেস্টেড ফরটা এখন কত থেকে কত পর্যন্ত চলবে? আর 4 3 2 1। 4 3 2 1। তাহলে 4 3 2 1 প্রিন্ট করবে, তারপর আবার একটা নিউ লাইন প্রিন্ট করে আবার নিউ লাইন। জি স্যার। আবার এখান থেকে বাইর হয়ে যাবে। আই এর ভ্যালু এবার হচ্ছে 2। তাহলে 2। n থেকে 2 গেলে, 5 থেকে 2 গেলে 3, m এর ভ্যালু 3, তাহলে 3 2 1 প্রিন্ট করবে, আবার বের হয়ে যাবে। এরপরে 2 1 প্রিন্ট করবে, এরপর 1 প্রিন্ট করবে। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা এটা একবার রান করে দেখি। আমি ইনপুট দিলাম হচ্ছে 5। আচ্ছা, একটু দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে একটা ক্লাস নিচ্ছি তো অনলাইনে, তো আপনাকে একটু পরে নক দিব ক্লাস শেষে। Okay? আচ্ছা, দেখেন এখন অনেকটা আমরা যা চাইছিলাম তা হয়েছে। 5 4 3 2 1, 4 3 2 1। কিন্তু ঝামেলা হচ্ছে এক্স্যাক্টলি মিলে নাই। আমরা তো চাইছি যে মানে স্পেস গুলা আগে থাকুক, পরে না। জি স্যার। তাই না? এরকম চাইছি। তো এটার জন্য হচ্ছে আমরা যে ক্যারেক্টার গুলো প্রিন্ট করতেছি না, সেগুলোর জায়গায় হচ্ছে আমরা কিছু স্পেস প্রিন্ট করে দিব। তো ফর এক্সাম্পল, প্রথম লাইনে আমরা কোনো স্পেসই প্রিন্ট করতেছি না, প্রথম লাইনটা একদম গোড়া থেকে শুরু হচ্ছে। তাহলে আই এর ভ্যালু, প্রথম লাইন যখন চলবে আই এর ভ্যালু 0 থাকবে। তাহলে 0 থেকে 0 পর্যন্ত গেলে কোনো স্পেস প্রিন্ট হবে না। ঠিক আছে? জি দ্বিতীয়বারে স্যার। দেখেন আমার একটা স্পেস লাগবে, এই যে একটা স্পেস লাগবে। তৃতীয়বারে দুইটা স্পেস লাগবে। চতুর্থবারে তিনটা স্পেস লাগবে। পঞ্চমবারে চারটা স্পেস লাগবে। ষষ্ঠবারে 5টা স্পেস লাগবে। তো আমি জাস্ট আই এর ভ্যালু সমান, মানে প্রথমবারে যেহেতু শূন্যটা, দ্বিতীয়বারে একটা, তাহলে আই এর ভ্যালু যত, ততটা স্পেস প্রিন্ট করলেই তো হচ্ছে, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? তো প্রত্যেকবার আমি হচ্ছে আমার এই কোডটা চালানোর আগে আই এর ভ্যালু যত, ততটা করে স্পেস প্রিন্ট করে নিচ্ছি, যাতে হচ্ছে ফর এক্সাম্পল তো ফর এক্সাম্পল আমরা একটা বড় সড়ো ইনপুট দিই, ফর এক্সাম্পল 12। এখানে 12 11, এখানে একটু অড শেপ হয়ে গেছে এদিকে, কারণ এইগুলা 2 অঙ্কের সংখ্যা তো একটু ডিফেক্টেড হয়ে গেছে। কিন্তু 9 থেকে দেখেন এটা পারফেক্ট আসছে। ঠিক আছে?
জি স্যার। তো এই দুই অঙ্কের জি সংখ্যাগুলোর স্যার। জন্য যদি আমরা হিসাব করি এটা আরো পারফেক্ট করা যায়, কিন্তু এত মানে এত নিটি গ্রিটি হওয়ার দরকার নেই, আমরা মোটামুটি জিনিসটা সলভ করতে, ঠিক আছে। এখন আপনাদের কাজ হচ্ছে এরকম সিমিলার ওয়েতে এখানে বাকি প্রবলেম গুলা সলভ করা, ঠিক আছে। এখানে হচ্ছে স্টেরিক প্রিন্ট করতে দিছি এই সেইতে, দেন হচ্ছে এইটাকে পরের বারে রিভার্স করতে হচ্ছে, মানে এটা হচ্ছে পিরামিডের মতো, তাই না? জি স্যার। তো পরের বারে জি হচ্ছে স্যার। উল্টা পিরামিডের মতো কোনো কিছু করবে, ফর এক্সাম্পল এরকম কিছু। স্যার স্টার কিভাবে আনবো স্যার, এইটা একটু দেখাই দেন। স্টার হচ্ছে জাস্ট স্টার প্রিন্ট করবেন, ফর এক্সাম্পল আমি যদি একটা স্টার প্রিন্ট করতে চাই তাহলে জাস্ট প্রিন্টএফ স্টার দিব, কোনটা ভিতরে দিব। দেখেন এই যে একটা স্টার প্রিন্ট করলে জাস্ট প্রিন্টএফ এর ভিতরে স্টার দিলে একটা স্টার প্রিন্ট হয়। তো আপনি তো একটা স্টার স্যার প্রিন্ট ওইটা তো করতে পারলে বুঝতেছি, কিন্তু পিরামিডও প্রিন্ট করতে পারবেন, তাই না? যে 5 পিরামিডটা আর দিলে কিছুই না, আপনি উপরে হচ্ছে 5টা স্টার আসবে, উপরে 7টা। হ্যাঁ হ্যাঁ, সরি, স্যার ওই যে আপনি মানে নিচের দিকে যে বেশি স্টার আসছে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা কি? এইটা কি স্যার প্রোগ্রাম করে দিচ্ছেন, এটা আমাদের করতে হবে? না, এগুলো আপনাদের করতে হবে সিমিলার নিয়মে। এই যে প্রথমবার ও, মানে জিনিসটা কি, তাহলে কি প্রথম তুমি লাইনে দিয়ে একটা দেন স্যার, স্টার একটা প্রিন্ট করতে হবে, বুঝলাম। দ্বিতীয় লাইনে জি তিনটা স্যার। স্টার প্রিন্ট করতে হবে, তৃতীয় লাইনে পাঁচটা স্টার প্রিন্ট করতে হবে, এরপরের লাইনে সাতটা, তাহলে 1 3 5 7 এই প্যাটার্নে যাচ্ছে, ঠিক আছে। আবার উল্টা পিরামিড প্রিন্ট করতে হলে 7 5 3 1 এই প্যাটার্নে যাবে। জি স্যার, তাহলে এটা কি স্যার ইউজার থেকে কিছু নেওয়া লাগবে কিনা, হ্যাঁ, বা কি ইউজার থেকে এইটা নিবেন কিভাবে যে কি স্যার? পিরামিডের হাইট কত হবে, যেমন এই পিরামিডটার হাইট হচ্ছে, যেহেতু 4টা লাইন আছে তাহলে এই পিরামিডের হাইট হচ্ছে 4। স্যার জি স্যার। তো ইউজার থেকে এই হাইটটা নিবেন, ওই হাইট অনুযায়ী হচ্ছে আপনি পিরামিডটা বানাবেন, ঠিক আছে, স্যার বুঝা গেছে? হাইটটা নিলাম স্যার, হাইটটা তো আপনার এন এর মান হিসাবে হাইট আসবে যাই 4, হ্যাঁ হ্যাঁ, কিন্তু 4 দিলে স্যার প্রথমে 1, পরে 3, পরে 5, পরে 7, এইটা কিভাবে স্যার, এটা একটু যদি বলতেন। আচ্ছা। তো এটা হচ্ছে একটু আপনাদের সমাধান। ফিগার আউট করার কথা, কিন্তু আচ্ছা আমি বলে দিচ্ছি। ফর এক্সাম্পল n এর ভ্যালু যদি 1 হয় তাহলে দেখেন 2n মাইনাস 1 এর ভ্যালু কত আসে? অন আসে স্যার। 1 আসে। n এর ভ্যালু যদি 2 হয় তাইলে স্যার আসবে যাইয়া 0। চিন্তা করে ও বলেন, সরি স্যার, তিন আসবে, তিন। 3 আসবে। 3 আসবে স্যার। n জি এর স্যার। ভ্যালু যদি 3 হয় 5 আসবে। 5 আসবে 5 স্যার। আসবে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করেই তো 1 3 5 7 জেনারেট করতে পারেন। n এর ভ্যালু 1 বসাইলে এই ফর্মুলা থেকে কত বাইর হচ্ছে? 1 বাইর হচ্ছে। স্যার প্রিন্টফের ভিতরে স্যার কারসাজিটা কেমনে কি করব স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রিন্টফের ভিতরে কারসাজিটা কেমনে করব, যে দ্বিতীয়বারে 7টা বা 5টা? লাইক আপনি তো এই নাম্বারগুলো তো হিসাব করতে পারবেন যে n এর ভ্যালু, আমি যদি 1 নাম্বার লাইন প্রিন্ট করতে চাই তাহলে আমার ভিতরের ফর লুপটা একবার চলতে হবে। আমি যদি 2 নাম্বার লাইন প্রিন্ট করতে চাই, ভিতরের ফর লুপটা 2 ইনটু 2 মাইনাস 1 মানে 3 বার চলতে হবে। তার মানে স্যার ফর লুপ কয়েকটা ফর লুপ হবে নাকি ভিতরে? কয়েকটা ফর লুপ হবে না, মানে দুইটাই ফর লুপ হবে। একটা ফর লুপ হচ্ছে কয়টা লাইন প্রিন্ট করতেছে এন্টার লাইনের জন্য, আরেকটা ফর লুপ হবে কয়টা স্টার প্রিন্ট করতেছে সেটার জন্য। যেমন প্রথম লাইনে একটা স্টার প্রিন্ট করতেছি, দ্বিতীয় লাইনে তিনটা স্টার প্রিন্ট করতেছি, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এটা ইনশাআল্লাহ আগে ট্রাই করি স্যার, তারপরে হ্যাঁ, নক এটা করবো স্যার যদি যেহেতু এই না যে পারি। 2n মাইনাস 1টা বলে দিছি তো এটা পারার কথা। জি স্যার।
ওকে, আর স্যার ওইটা উল্টা বিলে যদি আবার করতে চাই স্যার? এটা পারলে এটাও পারো। আচ্ছা স্যার, আগে করি স্যার, না পারলে তো আপনি আছেন ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর বলছে রাইট এ প্রোগ্রাম টু রিড এ মেট্রিক। এই প্রোগ্রামটা হচ্ছে উম, আপনারা কি এই ক্লাসে হচ্ছে আর দেখবেন নাকি হচ্ছে ওভারলোডেড হয়ে গেছে? আমার মনে হয় এটা বুঝাইতে একটু টাইম লাগবে আর কি, একটু সময় নিয়ে আজকে বসতে হবে। থাক মনে হয় স্যার, থাক। যে জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা আরেকদিন তাহলে আজকে বসেন। এই পর্যন্তই থাক। হ্যাঁ, তাহলে আপনারা ল্যাব 4 জি স্যার। পর্যন্ত করতে থাকেন, দেন আরেকটা ক্লাস নিয়ে ল্যাব 5 6 7 7 টেস্ট করবেন। স্যার এর হ্যাঁ। আগে যে প্রোগ্রামটা করলাম স্যার, হুম। হ্যালো হ্যাঁ। স্যার, জি এইটা স্যার, এই প্রোগ্রামের মানে আই এর পরের অংশটুকু, এই আই আই ইকুয়াল যখন 0 হয় তখন মানে এন এর মান যদি 5 হয় তখন তো 5-এ থাকি যায়, তাইলে মানে তার নিজেরটুকু ফর থাকি একটু বুঝেন সামান্য একটু। আপনার কোয়েশ্চেনটা আমি পুরোপুরি বুঝি নাই। আই এর মান প্রথমে 0 আসবে, এর পরের জি বারে 1 আসবে, এর পরের বারে 2 আসবে, এর পরের 2 বারে আসবে 3 জি। আসবে, এর পরের বারে 4 আসবে। কিন্তু এন এর মান জি যদি 5 হয় তাহলে আই এর মান কখনোই 5 হবে না, কারণ আই এর মান অবশ্যই এন এর চাইতে কি হইতে হবে, ছোট হইতে হবে, না হলে ফর লুপটা কি জি হয়ে যাবে, বাইর হয়ে যাবে। বুঝতে পারছেন? জি আর স্যার। আই এর মান যেই মাত্র বেড়ে 5 এ যাবে সে হচ্ছে ফর লুপ থেকে বের হয়ে যাবে, সে আর কোনো কিছু করবে না। তো জি স্যার বুঝছি। হ্যাঁ, প্রথমবারে আই এর মান 0, তাহলে 5 থেকে 0 গেলে কত? এন এর মান তো সবসময় 5, এন এর মান তো কেউ চেঞ্জ করতেছে না। তাহলে 5 না, থেকে 0 গেলে 5, তাহলে এম এর ভিতরে কত আসছে? 5 আসছে। 5 তাহলে আসছে। প্রথমবারে হচ্ছে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা সংখ্যা প্রিন্ট হবে। কিন্তু এর পরের বার জি যখন ঘুরে আসবে আই এর মান হবে 1, তাহলে 5 থেকে 1 গেলে এম এর মান হবে 4, তাহলে 4 4। থেকে শুরু করে 1 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট হবে। ঠিক আছে? এভাবে জি চলতে স্যার। থাকবে। এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আর কোনো কোয়েশ্চেন? না স্যার।